তোমরা কি দেখতে পাচ্ছ? আমি যে স্ক্রিন Yes, শেয়ার ma'am. জি করছি। ম্যাম। Yes, আচ্ছা, ma'am. ঠিক আছে। ম্যাম একটু যদি বলি, একটা বই যদি কোনো রেফারেন্স দিতেন যে বইটা ফলো করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্ট ক্লাসে দিয়েছিলাম, তুমি ছিল না ক্লাসে? ওই যে ম্যাম, ডিজিটাল সিস্টেম প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন, শুধু এটাই? হ্যাঁ, আমি এটাই ফলো করব, আরো বই আছে। আহ, ওগুলো আসলে অত, এখানে এত ডিটেলসে লেখা আছে, আমার ওভাবে দরকার হয় না, বাট আমি অন্য রিসোর্স ইউজ করি আর কি। বই ছাড়া নেট থেকে কিছু রিসোর্স ইউজ করি, সেটা আমি দিয়ে দিব যখন যেটা ই করব। তোমাদেরকে বলে দিব যখন যেটা ইউজ করব, বাট এখন হচ্ছে আমি আপাতত বইটা ফলো করছি। আর আমার এই লেকচার নোটটা আসলে বই থেকেও বানানো না, বিভিন্ন জায়গা থেকে বানানো। এবং এগুলো আসলে কি ফলো করে বানাইছে ওই রেফারেন্সটা রাখার দরকার মনে করি না আসলে, ইম্পর্টেন্ট কিছু ছিল না। আচ্ছা, কেউ একজন বলছিল, ও কি বুঝতে পারছো আমার কথা? জি। সামহাও আমার পেনে কিছু প্রবলেম অ্যারাইজ করছে, আমি এটা একটু ফিক্স করছি। প্রবাবলি এটা সলভ হয়েছে। সো আমাদের আজকের টপিক ছিল যে, তা, বললাম যে এটা রিসোর্সটা আসলে এত অ্যাভেলেবল, সেজন্য আমি আসলে এটা দেওয়ার দরকার মনে করি নাই। আমি আমার মতো করে এই লেকচারটা বানিয়ে নিছিলাম। সো এখানে আসলে আমরা কি জানতে পারবো, এটা হচ্ছে ফার্স্ট বিষয়, যে এই যে কম্পিউটারের জেনারেশন, এটা কেন জানাটা দরকার। এটা আসলে এই জন্য যে আমরা যে এখন কম্পিউটার গুলো দেখতে পাচ্ছি, এটা কি এরকমই ছিল নাকি এটার এটা কিভাবে আসছে। প্রিভিয়াসলি যে কম্পিউটার গুলো ফর্ম করা হয়েছে বা ইনভেন্ট করা হয়েছে, একদম শুরুর দিককার কম্পিউটার আর এখনকার কম্পিউটার কি সেম, এই জিনিসগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য আসলে আমাদের এই টপিকটা সম্পর্কে জানা। তো এটা আসলে এরকম ব্যাপারটা যে ইনভেনশনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত যে কম্পিউটারের স্ট্রাকচার বলো বা স্টোরেজ বলো, এগুলা কিভাবে ইভলভ হয়েছে, এই বিষয়টা সম্পর্কে আসলে আমরা এই টপিকে জানবো। সো আমি যদি সাম আপ করি, এই যে এই কম্পিউটারের জেনারেশন নিয়ে আসলে আমরা কি জানবো, সেটা হচ্ছে যে আমরা বলতে পারি যে হাউ দা স্টোরেজ। আচ্ছা, আমি লিখবো যে কথাগুলো বলবো, আমার কি পয়েন্ট করে করে কিছু কিছু লিখবো, এটার কারণ হচ্ছে যাতে তোমার কাছে এটা অ্যাভেলেবল থাকে সেজন্য। স্ট্রাকচার অ্যান্ড স্টোরেজ, তো এটা আমরা এমনিও বুঝতে পারি যে আসলে এই ছাড়া তো আসলে এই কম্পিউটারের জেনারেশন সম্পর্কে জেনে আমার আসলে খুব একটা লাভ নেই। কম্পিউটার evolves with time since the invention. তো একদম আমরা যদি শুরুতেই চলে যাই, সেক্ষেত্রে প্রথমে আসবে যে ফার্স্ট জেনারেশন অফ কম্পিউটার।
ফার্স্টে এটার পাশে আমি পিরিয়ডটা লিখে দিচ্ছি। সো এটার পিরিয়ড ছিল 1945 টু 1956। এখন এই পিরিয়ড পর্যন্ত আসলে কম্পিউটারের আর কোনো মানে শুধু এই ধরনের কম্পিউটার গুলোই চলেছে, এবং এর বাহিরে ডেভেলপমেন্টটা আসলে তখন প্রোগ্রেসের মধ্যে ছিল, বাট তখনও নতুন কোনো কম্পিউটার ডেভেলপ করে নাই। এখন এই যে ফার্স্ট জেনারেশনের কথা আমরা বলছি, যেটা ডিউরেশন এত থেকে এত পর্যন্ত ছিল, এদের মেইন ক্যারেক্টারিস্টিক্স কি ছিল সেটা আসলে আমরা দেখতে চাই। সো এদের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স ছিল, আচ্ছা আমরা প্রথমেই জানবো প্রত্যেকটা জেনারেশনের ক্ষেত্রে যে এটা আসলে কি দিয়ে ফর্ম করা হয়েছিল। সো এটা আসলে ভ্যাকিউম টিউবস দিয়ে ফর্ম করা হয়েছিল, এন্ড এখানে একটা দুইটা না, থাউজেন্ডস অফ ভ্যাকিউম টিউব ইউজ করা হয়েছে ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে। সো এখানে এটার মেইন যে ফিচার সেটা ফর্ম করা হয়েছে যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে থাউজেন্ডস অফ ভ্যাকিউম টিউবস। তারপর বাকি পয়েন্ট গুলো তোমরা আসলে জানোই, যে এটা খুবই বড় সাইজের কম্পিউটার। এবং তুমি যদি দেখতে চাও সেক্ষেত্রে তুমি একটা ভালো কাজ একটা সহজ হচ্ছে যে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, কারণ আমাদের আসলে কারোরই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার দেখা হয়নি, বা এর দেখার কথাও না। এটা আসলে অনেক আগেই উঠে চলে গেছে। সো এটা হচ্ছে কি খুবই বড় সাইজের, আমরা বলতে পারি যে লার্জ ইন সাইজ। এবং খুব স্বাভাবিকভাবে এত বড় একটা কিছু ডিজাইন করতে গেলে এটা খুব এক্সপেন্সিভ হবে। সো এটা খুবই এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। সো এগুলো হচ্ছে কমন ক্যারেক্টারিস্টিক্স এই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের। এবং এটার একটা এক্সাম্পল যদি আমি দেই, সেটা হচ্ছে তুমি ধরো মার্ক ওয়ান এটা লিখেই যদি ইউটিউবে সার্চ করো বা গুগলে সার্চ করো, তুমি তখন তার এটা দেখতে কেমন সেটা দেখতে পাবা আর কি। তো আমি এটা সম্পর্কে একটা ইনফরমেশন যেটা দেখলাম, এটা খুবই উন্টারি, যে এই যে মার্ক ওয়ান কম্পিউটারটা, এটা আসলে একটা 15 মিটার লং কম্পিউটার। 15 মিটার লং, এটা আসলে এটা আচ্ছা ঠিক আছে, আমরা গ্র্যাস্প করতে পারছি এটা যেহেতু একটা বড় কম্পিউটার হবে। সো স্বাভাবিকভাবে এটা 15 মিটার হতে পারে। বাট আরেকটা যে ইনফরমেশন এটা সম্পর্কে জানা যায়, সেটা হচ্ছে যে এটা, আচ্ছা আমি আজ আছে শুনে আবার শুরু করছি, তাহলে আসলে
আচ্ছা, এটা সম্পর্কে আরেকটা যে ইনফরমেশন দিচ্ছিলাম সেটা হচ্ছে যে এটার যে কানেক্টিং ওয়্যার গুলো আছে, সেই কানেক্টিং ওয়্যার গুলোকে যদি একটার সাথে একটা কানেক্ট করা যায়, তাহলে এদের যে লেন্থ দাঁড়াবে সেটা হবে 800 কিলোমিটার লং। এটা একটা সারপ্রাইজিং জিনিস যে কি পরিমাণ ওয়্যার আসলে এটাতে ইউজ করা হয়েছে। এই এই যে 800 কিলোমিটার লং বললাম, সেটা হচ্ছে যে বেসিক্যালি যে কানেক্টিং ওয়্যার গুলাকে যদি ফার্দার কানেক্ট করা যায়। তো বেসিক্যালি এই জিনিসটা থেকে আমি বুঝতে পারতেছি যে কেন আসলে এটা এফিশিয়েন্ট কিছু না, যে ফার্স্ট জেনারেশনের কম্পিউটার। বাট আসলে এটা যখনকার কথা, তখন আসলে এর চেয়ে ভালো সমাধান ছিল না। তো স্বাভাবিকভাবে এটার কিভাবে এটাকে আরো ডেভেলপ করা যায় সেদিকে যাওয়া হয়, তা ওখান থেকে আসে সেকেন্ড জেনারেশন। সো আমি এই যে ফার্স্ট জেনারেশনের পার্টটা মুছে দিচ্ছি, এখন আমরা সেকেন্ড জেনারেশন সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জানবো আর কি। দুই নম্বরে হচ্ছে যে আমরা জানছি তাহলে, আচ্ছা, তারপর এটার পিরিয়ড, যে এটা কোন পিরিয়ড পর্যন্ত স্থায়িত্ব ছিল। সেটা ছিল 1956 থেকে 1963, এই টাইম পিরিয়ড পর্যন্ত। এবং এই সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে এসে যে জিনিসটা হলো, এটা আসলে ভ্যাকিউম টিউবের জায়গায় ট্রানজিস্টর দিয়ে রিপ্লেস হলো। সো এই জেনারেশনের কম্পিউটার গুলোতে ভ্যাকিউম টিউবের পরিবর্তে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্রানজিস্টর। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা বলেছি যে আমরা সবসময় কিভাবে কম্পিউটারটা ফর্ম করে সেটা দিয়ে শুরু করব। সো এখানে বলছি তাহলে যে ইউজড ট্রানজিস্টরস ইনস্টেড অফ ভ্যাকিউম টিউবস। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বুঝতেই পারছি যে যেহেতু ট্রানজিস্টর ইউজ করা হচ্ছে, ভ্যাকিউম টিউব চেয়ে এটা খুবই ছোট আহ, এবং চিপার। সো এক্ষেত্রে যেটা হচ্ছে, এবং এটা সাইজটাও ছোট হয়ে আসে। সো এটা স্মলার and faster than first generation, and naturally it's cheaper and more reliable for the user। সো এটার এক্সাম্পল হচ্ছে, তোমরা এটার এটাও ছবিটাও দেখে নিতে পারো যে এই টাইপের কম্পিউটার গুলো কেমন ছিল। এবং এটাও বেশ বড় ছিল, যদিও ফার্স্ট জেনারেশনের মতো অত বড় না। সো আমি দুইটার নাম দিয়ে দিচ্ছি, তুমি সার্চ করে দেখতে পারো। IBM 70, সরি IMB হবে না, IBM। এটা হচ্ছে IBM 7090। আর আরেকটা হচ্ছে CBC 3900। সরি, CBC 600। তো এই দুইটা কম্পিউটার হচ্ছে সেকেন্ড জেনারেশনের এক্সাম্পল। এছাড়া আরো অনেক এক্সাম্পল আছে, তুমি স্পেসিফিক ভাবে এই দুইটা এক্সাম্পল ধরেও দেখতে পারো যে আসলে এটা কেমন। সো সেকেন্ড জেনারেশনের পরে তারপর চলে যাব থার্ড জেনারেশনে। সো থার্ড জেনারেশনের ক্ষেত্রেও একই কথা, যে থার্ড জেনারেশন
এর চেয়ে সেকেন্ড জেনারেশনের থেকে ফাস্টার হবে এবং স্মলার হবে। সো ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে যে এরা আসলে কি দিয়ে ফর্ম করে। তুমি কি জানো থার্ড জেনারেশনের কম্পিউটার গুলো কি দিয়ে ফর্ম করা? থার্ড জেনারেশন থেকে আসলে আমরা কম্পিউটার সম্পর্কে বেশি জানি আর কি। আচ্ছা, না জানলে অসুবিধা নাই। সো থার্ড জেনারেশনের গুলো আসলে আইসি দিয়ে ফর্ম করা, যেটাকে ইন্টিগ্রেটেড সার্কিট বলে। সো থার্ডলি যেটা জানছি, এটা হচ্ছে 1964 থেকে 1971 পর্যন্ত এটার পিরিয়ড ছিল। 1964 টু 1971। সো এটা সম্পর্কে ফার্স্ট যে ইনফরমেশনটা, বেসিক যে ইনফরমেশনটা আসে, সেটা হচ্ছে যে এখানে আইসি ইউজ করা হয়, ইউজড ইন্টিগ্রেটেড সার্কিটস, যেটাকে আমরা সহজে আইসি দিয়ে চিনি, আইসি বলে। এটা হচ্ছে অ্যাগেইন সেকেন্ড জেনারেশনের থেকে এটা অবশ্যই স্মলার এন্ড ফাস্টার হবে, যার কারণে এটা ডিজাইন করা। এন্ড সেকেন্ড জেনারেশন থেকে চিপারও হবে। সো এটা কিন্তু স্মলার ফাস্টার বলতে আসলে ফোর্থ জেনারেশন থেকে হবে না, তুমি কম্পারিজনটা টানবা সেকেন্ড জেনারেশনের সাথে, এটা আমি আর লিখলাম না। আর at the same time cheaper than second generation. এটার একটা এক্সাম্পল হচ্ছে IBM 360। এটা একটা, আর একটা হচ্ছে PDP 11। PDP 11 এটা মোর ওয়েল নোন, থার্ড জেনারেশনের একটা কম্পিউটার। আচ্ছা, তারপর ফাইনালি আমরা চলে যাই যে আমরা এখন যে কম্পিউটার গুলো ইউজ করি, সেই কম্পিউটার গুলো যে জেনারেশনের অন্তর্ভুক্ত, সেই জেনারেশনে, সেটা হচ্ছে ফোর্থ জেনারেশন অফ কম্পিউটার। তো এটার তাহলে স্বাভাবিকভাবে পিরিয়ড চলে আসবে যে এখন পর্যন্ত 1971 এর পর থেকে এখন পর্যন্ত এটা ডেভেলপমেন্ট আসলে চলছে। তো আমি আবারও এটা মেনশন করছি যে আমরা এখন যে কম্পিউটার গুলো ইউজ করি, তাহলে এরা হচ্ছে ফোর্থ জেনারেশনের কম্পিউটার, এবং এদের ডেভেলপমেন্ট হচ্ছে ওই ওই সময়টা থেকে। থার্ড জেনারেশনের যে পিরিয়ড ছিল, ওর পর থেকে এখন পর্যন্ত আসলে এটাকেই এই ডেভেলপমেন্টই কন্টিনিউ হচ্ছে। সো লাস্টে আমরা যেটা করছি, লাস্টলি না, এটার পরে একটা দেখবো আমরা। তো না, আচ্ছা, সো ফার্স্টে এখনকার জেনারেশনের কম্পিউটার গুলো কি দিয়ে ফর্ম করা, এটা তোমাদের জানার কথা। যদি কেউ জানো তাহলে বলতে পারো, আর না বললেও অসুবিধা নেই, তুমি মেনশন করে দেবে। কেউ কি মেমোরি বলতে? এপিইউস এন্ড ওই সিস্টেমে। না, আমি বলছি যে কি দিয়ে ফর্ম করা হয়, মেইন পার্ট। আমি একটু আগে যেটা বললাম যে থার্ড জেনারেশন আইসি দিয়ে ফর্ম করা হয়েছিল, তো এখানে এরকম কি এলিমেন্টটা কি? সিলিকন। মাইক্রো প্রসেসর। মাইক্রোপ্রসেসর। আচ্ছা, ট্রাই করার জন্য থ্যাংক ইউ। সো এটা মাইক্রো প্রসেসর, এবং এটা খুবই ওয়েল নোন যে ফোর্থ জেনারেশনের কম্পিউটারের কি এলিমেন্ট, সেটা হচ্ছে যে মাইক্রো প্রসেসর। এই মাইক্রোপ্রসেসরের সাথে এখানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন ইউজ করা হয়। মাইক্রোপ্রসেসর খুবই ছোট হয়, যার কারণে এটার সাইজটাও
খুব ছোট হয়ে আসে, এট দ্য সেম টাইম এটা কস্ট ইফেক্টিভ হয়। তো এখানে মাইক্রোপ্রসেসরের সাথে ভিএলএসআই এটা ইউজ করা হয়, যেটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তো এটা হচ্ছে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এটা স্মল অ্যান্ড পোর্টেবল হয়। দেন এটা আসলে এখন পর্যন্ত চিপেস্ট বলা যায় সব জেনারেশনের চেয়ে, এন্ড খুবই হাই স্পিডে কাজ করতে পারে আর কি অন্য জেনারেশনের তুলনায়। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা সে যে এটার স্পিডটা হচ্ছে অন্য যে কোনো জেনারেশন থেকে হাই, যেটা ইম্পর্টেন্ট একটা বিষয় কম্পিউটারের জন্য। আচ্ছা, সো এটার এক্সাম্পল তো আসলে অনেক বেশি কমন, তাও আমি দুই একটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওই আইবিএম সিরিজেরই আমি একটাকে রেখেছি যাতে তুমি কম্পেয়ার করে দেখতে পারো, আইবিএম পিসি এন্ড অ্যাপল মেসিনটস। আচ্ছা, তো এরা তো গেল ফোর্থ জেনারেশনের কম্পিউটার, এবং এদের সম্পর্কে আমাদের আমরা আসলে এই ফোর্থ জেনারেশনের কম্পিউটার ইউজ করছি। সো এর পরে গিয়ে আরেকটা জেনারেশন নিয়ে ডিসকাস করা হয়, যেটা আরো পর থেকে ডেভেলপ করা শুরু করে, মানে এই টাইম রেঞ্জে এটা আসলে ডেভেলপ করে না, এটা আসলে আরো পর থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ডেভেলপিং একটা জেনারেশন। এবং আহ, এটা আসলে মানুষ কি বলবো যে ডেইলি লাইফ না, মানে আমরা সবসময় ইউজ করার মতো না। ফোর্থ জেনারেশনটা যেরকম খুব বেশি অ্যাভেলেবল, এটা আসলে এরকম না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে জুমে তোমরা জানো যে ক্লাস টাইম লিমিট হচ্ছে 40 মিনিটস পর্যন্ত। সো এরপর গিয়ে হচ্ছে আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই, তোমরা আবারও কাইন্ডলি হচ্ছে ক্লাসে এন্টার করবা ওই সেম লিঙ্কে ঢুকে। আচ্ছা, সো লাস্ট যে জেনারেশনটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। বলো। আচ্ছা, এই যে রিয়েলমি নামে যে আছো, দয়া করে তোমার নামটা চেঞ্জ করো। আমি সময় দিচ্ছি, 5 মিনিট সময় দিচ্ছি, যদি তুমি আমাকে শুনতে পাও। আর শুনতে না পেলে এটা আসলে তোমারই সমস্যা হবে, তুমি অ্যাটেন্ডেন্সটা পাবা না। সো এই 5 মিনিট পরে আহ, কি কথা বলছো? আবার একটু কথা বলো, ওর নামটা দেখি। আচ্ছা, জারিফ। জারিফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জারিফ, তুমি যেটা করবা, 5 মিনিট পরে স্ক্রিনশট নিয়ে নিবা, সে থাকুক বা না থাকুক, মানে চেঞ্জ করুক বা না করুক। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা 5 নম্বরে যেটা দেখবো যে ফিফথ জেনারেশন অফ কম্পিউটার। তোমাদের কারো আইডিয়া আছে ফিফথ জেনারেশনের কম্পিউটারের একটা আরেকটা নামে পরিচিত, সেই নামটা কি? কোয়ান্টাম কম্পিউটার। আর কোন নাম আছে? আচ্ছা, সব থেকে ওয়েল নোন যে নামটা সেটা বলো। এটাকে অনেক আর্টিফিশিয়াল নামে। ইন্টেলিজেন্স না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, সেটাকে এখন কোনো জেনারেশনে অধিভুক্ত করা হয় না, এটা ইউজ আসলে করতে সুপার পারছি। কম্পিউটার। ও, তুমি কি সুপার হ্যাঁ, কিন্তু সেটা ফিফথ জেনারেশনের অন্তর্ভুক্ত না। ফিফথ জেনারেশন বেসিক্যালি সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার একটা আলাদা আলাদা টাইপের কম্পিউটার, তোমাদের যদি আইডিয়া থাকে বা থাকার কথা আছে।
তো এটা ডেভেলপ করা শুরু করে 1989 থেকে, এবং এখন পর্যন্ত আসলে এটা ডেভেলপমেন্টের মধ্যে আছে। এখন এই ফিফথ জেনারেশনের কম্পিউটার আমি তাহলে বললাম যে এটা খুবই ওয়েল নোন একটা কম্পিউটার, এই নামে সুপার কম্পিউটার নাম। এখন এই সুপার কম্পিউটারটা, এই যে আমি বললাম আমাদের খুবই সুবিধাজনক একটা ইয়েতে চলে আসছে কম্পিউটার, এবং যেটা নিয়ে এখনো ডেভেলপ করতেছে, সেটা হচ্ছে যে ফোর্থ জেনারেশনের কম্পিউটার যেটা আমরা এখন ইউজ করি। আহ, সেটা আমরা দেখলাম যে কস্ট ইফেক্টিভও, আবার এটার স্টোরেজও বেশ ভালো, এটা সাইজেও ছোট, সব দিক থেকে সুবিধা আছে। তাহলে এরপরে গিয়ে নতুন করে একটা জেনারেশন, প্রায় দেখো যে কত বছর, 18 বছর পর থেকে নতুন করে একটা জেনারেশনের কম্পিউটার নিয়ে চিন্তা ভাবনা করতে হলো, বা যে কম্পিউটারটার কথা বলছি সেটা আসলে আমরা রেগুলার লাইফে খুব বেশি ইউজও করি না। তাহলে এই কম্পিউটারটা কি দরকার ছিল? এটা একটা প্রশ্ন। সো এটার অ্যান্সার হচ্ছে এটা যে সুপার কম্পিউটার আসলে এমন কম্পিউটার যে হচ্ছে যার স্টোরেজ ক্যাপাবিলিটি অনেক বেশি। যদি আমাদের এর বাল্ক ইনফরমেশন একসাথে গেদার করার দরকার হয়, অথবা আমাদের খুব বেশি ক্যালকুলেশনের একসাথে দরকার হয়, বা বড় ক্যালকুলেশন যেটা নর্মাল কম্পিউটার দিয়ে পসিবল না, সেক্ষেত্রে এই সুপার কম্পিউটার গুলা ইউজ করা হয়। তো তোমাদের কি আমি বলতে পারি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা সুপার কম্পিউটার আছে, যেটা আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে আসি, রেজিস্টার বিল্ডিং এ যখন যাই তখন আমি আসলে দেখি যে এখানে একটা সুপার, যেখানে ঢাকা ইউনিভার্সিটির যে বাল্ক ইনফরমেশন সিস্টেমটা ওইটা দিয়ে রান করা হয়। সো তোমরা চাইলে তোমরাও গিয়ে দেখে আসতে পারো যে ঢাকা ইউনিভার্সিটির সুপার কম্পিউটারটা কেমন। খুবই বিশাল একটা রুমের মধ্যে আছে, আহ, আহ, বিশাল সেট আপ নিয়ে আছে আর কি। সো দেখলে বুঝতে পারবা যে কেন আসলে এটা ডেইলি লাইফ ইউজ করার মতো না, বা আমরা কেন ইউজ করি না, আসলে দরকারও হবে না। সো এই সুপার কম্পিউটারটা তাহলে মেইন যে ফিচার গুলো সেটা হচ্ছে যে হায়ার স্টোরেজ ক্যাপাবিলিটি। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে হায়ার স্পিড। থার্ডলি হচ্ছে এটা কমপ্লেক্স ক্যালকুলেশন করতে পারে। তো এটার একদম শুরুর দিককার একটা সিরিজের এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা হচ্ছে ক্রে ওয়ান সিরিজ। আচ্ছা, তো এটা গেল আমাদের যে জেনারেশন সম্পর্কে বেসিক কিছু আইডিয়া। তারপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড যে টপিক, সেটা হচ্ছে যে কম্পিউটারের টাইপস নিয়ে ডিসকাস করব। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে তোমাদেরকে এতক্ষণ ধরে যে জিনিসগুলো ডিসকাস করলাম, আই মিন যে কম্পিউটার জেনারেশন নিয়ে ডিসকাস করছি, সো এখানে আসলে চলে আসছে কম্পিউটারের যে ডিফারেন্সটা, যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কি ডিফারেন্স হতে পারে, সেই জিনিসগুলো চলে আসছে। তো আমি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আহ, তোমাদেরকে একটা টাস্ক দিব, যে সেলফ স্টাডি করার জন্য আর কি। তো সেটা হচ্ছে যে আমি আসলে মেনশন করে দিব, কম্পিউটারকে তো আসলে অনেক ভাবে ক্লাসিফাই করা যায়, আমি আসলে কিসের উপর ডিপেন্ড করে ক্লাসিফাই করছি তার উপর করে আসবে যে আসলে এরা কয় ধরনের আছে। তো এখানে আমি তোমাকে মেনশন করে দিচ্ছি যে কম্পিউটারের যে সাইজ এবং স্পিড, এটার উপর ডিপেন্ড করে কম্পিউটারকে কয়টা ভাগে ভাগ করা যায়, সেটাও আমি বলে দিব, এবং নামগুলো আমি বলে দিব। তোমাদের টাস্ক যেটা হবে সেটা হচ্ছে যে তুমি সেলফ স্টাডি করে, সেটা তুমি যে কোনো বই follow করতে পারো, যে কোনো রিসোর্স ফলো করতে পারো, সেটা ফলো করে আহ, এই কম্পিউটার গুলা সম্পর্কে তুমি কি জানতে পারছো সেটা হচ্ছে লিখবা। যেহেতু তোমাদের এখন একদমই শুরুর দিক, তো তোমার সেলফ স্টাডি করার হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে সময় থাকার কথা, সেজন্য আমি এই জিনিসটা করছি। বা কিভাবে আসলে অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করতে হয়, তোমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে আসলে দিতে হবে না। তোমাদেরকে যে জিনিসটা করতে হবে যে তোমার যে ক্লাস নোটের যে খাতাটা, সেখানে তুমি লিখবা, এবং আমি র্যান্ডমলি কয়েকজনেরটা চেক করবো।
এতে করে তোমার নিজে নিজে থেকে লেখার বা নোট করার একটা স্কিল ডেভেলপ করবে হোপফুলি। তো সেই জন্য আমি এই জিনিসটা দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ যাবে। বললাম যে আমি এরপরে আমি কম্পিউটারের টাইপস নিয়ে ডিসকাস করব, আহ, বা ডিসকাস করছি আর কি। আমাদের পরের টপিকটাই হচ্ছে যে টাইপস অফ কম্পিউটার্স। তো এই টাইপস অফ কম্পিউটার্স যে বললাম, সেটা আসলে আমি আসলে কিসের উপর ডিপেন্ড করে এই টাইপটা দেখতে চাচ্ছি। এটা তো এই ক্লাসিফিকেশনটা আসলে অনেক কিছুর উপর ভিত্তি করে হতে পারে। সো আমি এখানে বেসিক্যালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কম্পিউটারের সাইজ এন্ড স্পিড, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কম্পিউটারকে কয়টা ভাগে ভাগ করা যায়। সো আমি এই ক্লাসিফিকেশনে কয় কয় ধরনের কম্পিউটার আছে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মেনশন করে দিচ্ছি এখানে। বাট এর পরে ফার্দার যে কাজটা হবে, এই টাইপ গুলোর মধ্যে ডিফারেন্স কি বা কেন এরা একজন আরেকজনের থেকে ভিন্ন, কোন কোনটার কি ফিচার আছে, সেই জিনিসগুলো হচ্ছে তোমরা সেলফ স্টাডি করবা। এবং সেটা তুমি তোমার লেকচার নোট খাতা বলো বা যে খাতাটা আছে ওটাতে লিখবা। নট নেসেসারি অ্যাসাইনমেন্টের মতো জমা দিতে হবে। আহ, মানে আমি তোমাদেরকে বললাম যে এই জিনিসটা করছি যাতে তোমাদের নোট করার স্কিল ডেভেলপ করে, এটাই। আচ্ছা। আহ মনে হয় আর 1 মিনিটের মধ্যে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবা। তো আমি এখানে যে কয়টা টাইপ মেনশন করব, সেই কয়টা টাইপ নিয়ে তুমি কাজ করলে হবে। চাইলে তুমি এর সাথে আহ, অন্য টাইপসও ইনক্লুড করতে পারো, আমার কোনো অসুবিধা নেই। সো ফার্স্টে তুমি সুপার কম্পিউটার নিয়ে বলবা। তো কোন কোন জিনিসগুলো আসলে ফোকাস করবা সেটা আমি বলে দিচ্ছি। আগে আমি ক্লাসিফিকেশন গুলো বলে নিই। সুপার কম্পিউটার, তারপরে আসবে মেইন ফ্রেম কম্পিউটার, থার্ডলি মিনি কম্পিউটার, ফাইনালি মাইক্রো কম্পিউটার। এবং তুমি মেনশন করবা যে আমরা এখন যে কম্পিউটার গুলো ইউজ করে থাকি, বা সরি এখন না, আমরা রেগুলার লাইফে যে কম্পিউটার গুলো ইউজ করে থাকি সেগুলো আসলে কোন ধরনের কম্পিউটার। এই চারটার মধ্যে সুপার কম্পিউটারটা তো না, আমি সেটা বুঝতেই পারতেছি। তো এটা কি মেইন ফ্রেম নাকি মিনি কম্পিউটার না মাইক্রো কম্পিউটার, এটা মেনশন করবা। তারপর হচ্ছে বললাম যে এদের যে যে জিনিসগুলা কমন, যে জিনিসগুলো রাখবা সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল অবশ্যই আসবে যে আহ, এরা আসলে কি দিয়ে ফর্ম করে। এবং আহ, তুমি হয়তো এমনও পেতে পারো যে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার বা মিনি কম্পিউটার, এটার মধ্যে দুই বা একটা ধরন সেম জিনিস দিয়ে আসলে ফর্ম করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে ওই
ওই জিনিসটার মধ্যে কিভাবে ডিস্টিংগুইশ আসে যে একটা থেকে আরেকটা কম্পিউটারের ধরনটা ডিফারেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে তুমি স্টাডি করবা বা ওইটা হচ্ছে ওইটা নিয়ে লিখবা। তারপর হচ্ছে গিয়ে একটা এটা কি ফাস্ট অথবা অন্য কম্পিউটারের তুলনায় এটার স্পিডটা কেমন সেটা নিয়ে তুমি হচ্ছে লিখতে পারো। তারপর হচ্ছে তুমি এই কম্পিউটারটা স্পেসিফিক ভাবে কোন কাজে ইউজ করা হয় সেটা নিয়ে লিখতে পারো। তারপর কিছু এক্সাম্পল নিয়ে আসতে পারো। এছাড়াও তুমি মানে এই এই কম্পিউটার রিলেটেড যত যত ইনফরমেশন পাও সেটাকে হচ্ছে উল্লেখ করতে পারো। বাট এই যে 4-5টা পয়েন্ট বললাম সেটাকে হচ্ছে কি ইনক্লুড করতে হবে তোমাকে এই ক্লাসিফিকেশনের মধ্যে যখন তুমি নোট করবে। সো এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা কি বুঝতে পারছো কি করতে হবে? জি ম্যাম। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ইয়েস মতো ম্যাম। করে জমা দিতে হবে না। অ্যাসাইনমেন্টের মতো জমা দিতে হবে না, বারবারই বলছি, তোমার ক্লাস নোটে লেকচার খাতার মধ্যে এটা নোট করলেই হবে জাস্ট। আচ্ছা, তারপর আমরা চলে যাই যে একটা কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম দেখতে আসলে কেমন। তো এখানে যে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার নিয়ে কথা বললাম, সো এদের তো কিছু ফাংশনাল ইউনিট থাকবে অবশ্যই, যেগুলা হচ্ছে এদের মধ্যে কমন, যেহেতু এদের সবাইকে কম্পিউটার বলা হচ্ছে। সো এদের মধ্যে কমন কিছু জিনিস তো থাকবে। কম্পিউটারের এক একটা ক্লাসিফিকেশন পার্থক্য আছে বা কিছু কমন জিনিস আছে, এতক্ষণ ধরে আমরা জাস্ট পার্থক্যগুলো নিয়ে দেখলাম। এখন বলতে পারো যে এদের সিমিলারিটি বা কি কি ফাংশনাল ইউনিট নিয়ে কম্পিউটার গুলো ফর্ম করে সেই জিনিসটাই আমরা দেখবো। তো এখনকার টপিকটার নাম হচ্ছে ব্লক ডায়াগ্রাম of a computer. আচ্ছা, তো কম্পিউটারের যে ফাংশনাল ইউনিট গুলো আছে, আহ, বললাম যে কম্পিউটারের মধ্যে কমন ফাংশনাল ইউনিট আছে, সেটা হচ্ছে 5টা। ইউনিটস। তো আমি ফার্স্টে মেনশন করছি এই যে আমরা 5টা যে ফাংশনাল ইউনিটের কথা বলছি, যেটা প্রত্যেকটা কম্পিউটারে থাকবে, সেটা যে ক্লাসিফিকেশনের কম্পিউটারই হোক না কেন। সেটা হচ্ছে প্রথমে আসবে যে ইনপুট ইউনিট, তারপর এরিথমেটিক, যেটাকে আরেকটা নামে বলা হয় লজিক ইউনিট। থার্ডলি আসবে কন্ট্রোল ইউনিট। ফোর্থ মেমোরি ইউনিট। এন্ড ফিফথ আর ফাইনাল যে ফাংশনাল ইউনিট আছে সেটা হচ্ছে আউটপুট ইউনিট। তো এখানে এই এক একটা ইউনিটের আসলে এক এক রকমের কাজ, এবং সেই ইউনিট গুলোকে কিভাবে ব্লক ডায়াগ্রামে দেখানো হয় ইউজুয়ালি এই পাশটাতে আমরা ব্লক ডায়াগ্রামটা দেখবো। তার আগে একটা কথা বলে নেই যে কম্পিউটারের যে সিপিইউ বলা হয় বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেটা এখানকার 2টা ইউনিট নিয়ে ফর্ম করা হয়। তুমি কি জানো কোন 2টা ইউনিট সিপিইউ বলা এলইউ আর হয়? কন্ট্রোল। ইয়েস, অ্যারিথমেটিক অ্যান্ড কন্ট্রোল, এই দুটাকে একসাথে বলা হয় সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আমি লাস্ট ইয়ারে এই জিনিসটা দিয়েছিলাম, এত সহজ একটা জিনিস যে সিপিইউ কি দিয়ে ফর্ম করে। বাট দুঃখজনক ভাবে অনেকে ভুল করছে। অনেক বলবো না, 70% ভুল করছে এই জিনিসটা। আমি বুঝতে পারি না যে এই জিনিসগুলো আসলে না পারার কি কারণ থাকতে পারে। এনিওয়ে, আমরা এখন ব্লক ডায়াগ্রাম দেখবো এই পাশটাতে। আমি একটু ছোট করে আঁকছি, অথবা একটা কাজ করতে পারি, এই সাইডটা আমি মুছে দিতে পারি, তাহলে বড় করে দেখা যাবে। এটা তো আসলে দরকার নাই।
ফার্স্ট আমি ব্লক গুলো আছে জাস্ট, তারপরে দেখাবো যে এরা কিভাবে কানেক্টেড এবং কোনটা আসলে কোন ইউনিটকে ইন্ডিকেট করতেছে। তো আমি 5টা ব্লক আঁকলাম এবং এটার মধ্যে একদম ফার্স্ট এরটাই ইনপুট ইউনিট, মাঝখানে যেটা থাকবে সেটাকে, সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট। আর উপরে বা নিচে তুমি যেখানে চাও, এখানে যদি তুমি এরিথমেটিক দেখাও তাহলে নিচেরটা মেমোরি হবে, আর অথবা এখানে মেমোরি দেখালে নিচেরটা হবে অ্যারিথমেটিক। আর এপাশেরটা হচ্ছে আউটপুট। এখন এই ইনপুট থেকে হচ্ছে কন্ট্রোলেও সিগন্যাল যেতে পারে, অ্যারিথমেটিকও যেতে পারে, মেমোরিতেও যেতে পারে। সো আমরা এদেরকে কানেক্ট করি। সো বেসিক্যালি তুমি যেখানে ইনফরমেশন সেন্ড করো না কেন সেটা আসলে তোমাকে ওই যে ইনপুট ইউনিটটা ইউজ করেই দিতে হবে। এবং আমরা জানি যে এই ইনপুট ইউনিটটা আসলে কি নিয়ে ফর্ম করে, এটা কিবোর্ড হতে পারে, মাউস হতে পারে। এই জিনিসগুলো দিয়ে আমি আসলে ডেটাকে ইনসার্ট করছি, বা কম্পিউটারে যে ডেটা প্রোভাইড করা সেই কাজটা করতেছি। তো এটা আসলে সব ইউনিটের সাথে এটার কানেকশন আছে বলা যায়, সেটাই এখানে দেখানো হচ্ছে। এবং এই এরিথমেটিক আর মেমোরি এরাও আবার ইন্টারনালি কানেক্টেড। যে ধরো আমি কোন একটা ইনফরমেশন একটা টাইমে গিয়ে মেমোরি ইউনিটে সেন্ড করলাম, এবং আহ কোনো একটা টাইমে সেখান থেকে আবার ইনফরমেশন নিতে যাচ্ছি, সেটাকে এই এরিথমেটিক ইউনিট ইউজ করার জন্য, যেটা কিনা আমার লজিক্যাল অপারেশন গুলো করে থাকে। সো সেক্ষেত্রে যে জিনিসটা হবে যে মেমোরি ইউনিট থেকে, ইনপুট ইউনিট থেকে ফার্স্টে মেমোরি ইউনিটে গেল, এবং মেমোরি ইউনিট থেকে এরিথমেটিক ইউনিটে গিয়ে সেই কাজটা হলো যে আমি যে ইনফরমেশনটা থ্রু করছি সেটা প্রপার ইনস্ট্রাকশন ফলো করে তারপরে হচ্ছে ওইটাকে আমরা আউটপুট ইউনিটে সেন্ড করতেছি। সো এই কাজটার জন্য এখানে আমি এই যে অ্যারোটা দিলাম, এরিথমেটিক থেকে মেমোরিতে যেতে পারে, আবার কখনো কখনো এরিথমেটিক থেকে অপারেশনটা পারফর্ম করার পর সেটা আমরা আউটপুটে না গিয়ে মেমোরিতে চলে আসতে পারে আমি যদি ডেটা স্টোর করতে চাই সেক্ষেত্রে। সো এই কন্ট্রোল ইউনিটের সাথে জাস্ট ড্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি। এর সাথেও সবার কানেকশন আছে, যে ডেটা সিগন্যাল কিভাবে কন্ট্রোল হবে, এবং সেম ভাবে আউটপুটেও এই সবগুলা ইউনিট কানেক্টেড থাকবে, যাতে করে আমার ইনফরমেশন গুলা যেভাবে আমি এখানে ইনসার্ট করতেছি সেভাবে যাতে আমি পেতে পারি, সেজন্যই আউটপুট ইউনিটটা কাজ করে থাকে। আমরা জানি যে আউটপুট ইউনিটে মনিটর থাকতে পারে, তার সরি মনিটর, প্রিন্টার, এই জিনিসগুলা দিয়ে আসলে আউটপুট ইউনিট কাজ করে থাকে। সো এটা হচ্ছে কি একটা কম্পিউটারের ফাংশনাল ইউনিট দিয়ে ব্লক ডায়াগ্রাম, যেটা আহ, এর থেকে বেশি ডিসকাস করার মতো কিছু নাই আসলে এখানে। তো আমরা আচ্ছা এখানে আমি কিছু কথা বলতে চাই আমাদের এই টপিকটা শেষ করার পর। সেটা হচ্ছে যে তোমাদের যে আহ, তোমাদের প্রবাবলি এখন পর্যন্ত কোনো অনলাইন ক্লাস হয়নি, রাইট? নো ম্যাম, এটাই ফার্স্ট। আচ্ছা এটাই ফার্স্ট, তোমাদের কি অসুবিধা হচ্ছে অনলাইন ক্লাস করতে? নো ম্যাম। এটা একজন বলছো, আচ্ছা সবার পক্ষ থেকে সেটা আমাকে ইনফর্ম করবা। আর আমি আজকে খুবই সরি যে তোমাদেরকে আমি বসিয়ে রেখেছি, তোমাদের ক্লাস রিশিডিউল করে আবার তোমাদেরকে বসে থাকতে হয়েছে। বেসিক্যালি আমি আসলে রাস্তায় ছিলাম, এবং রাস্তার এই অবস্থা ছিল যে আমি আসলে পৌঁছাতে পারিনি, শেষ শেষ পর্যন্ত আমাকে আসলে ব্যাক করতে হয়েছে। সেই জন্য আমি সবার কাছে সরি। আর আমার যদি অসুবিধা হয় এরকম,
তাহলে আমি চাইবো যে তোমাদের অফলাইনে ক্লাস নিতে, সেটা আমার কাছে মোর ইন্টারেক্টিভ মনে হবে। বাট যদি আমি অনলাইনে ক্লাস নেই, এতে যদি তোমাদের কোনো মেজর অসুবিধা থাকে, আহ, সেটা থাকতেই পারে কারো কারো ক্ষেত্রে, যে আমি অনলাইন ক্লাস বুঝতে পারছি না বা আমার জন্য ডিভাইস দিয়ে ক্লাস করা অসুবিধার মনে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এটা ইনফর্ম করতে পারো। সো ইনফর্ম করার জন্য ভালো হয়ে আমাকে জানাতে পারো, অথবা তোমাদের যদি তুমি তোমার পরিচয় না দিতে চাও, সেক্ষেত্রে তোমাদের সিআর যে তাকেও জানাতে পারো। তো আমি সেক্ষেত্রে আরো বেশি অ্যাভয়েড করার ট্রাই করবো অনলাইন ক্লাসটা। ক্লিয়ার? জি ম্যাম। সো আমি ক্লাস Yes, শেষ ma'am. করছি। বেস্ট অফ লাক। আর তোমাদেরকে যে টাস্ক দিলাম ওইটা কমপ্লিট করার ট্রাই করবা। আর তোমরা কি ওই যে অ্যাটেন্ডেন্সের জন্য নিছো, স্ক্রিনশট নিতে বলেছিলাম? থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি একটা কিছু করলেই হবে, আমার কাছে ইনফরমেশন পাঠালেই হবে। তো সো এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে। থ্যাংক ইউ। ক্লাস শেষ হচ্ছে এখানে।